কি সমস্যা আপনার? আমায় ডাকছেন কেন? আপনি কি নিজেকে অনেক চালাক মনে করছেন? আমি সেই দিন কোনো মিথ্যে বলিনি আপনাকে, সব সত্যি ছিল। রোজের মৃদু তোতলানো অপ্রস্তুত ব্যবহার দেখে তৃষান সিটে সোজা হয়ে বসে বলল, তোমারই একটা জিনিস আমার ভাল লাগে, তুমি মেয়ে নাটক করতে জানো না। সিধে সাদা মিথ্যে বলতে গেলে কণ্ঠ কাঁপে, অনুভূতি লুকাতে গেলে চোখ সব বলে দেয়। আপনি আমায় বিরক্ত করছেন কিন্তু। কি চাই আপনার? বাইকে ওঠো বলছি। আমি আপনার বাইকে উঠবো? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? না উঠলে বলবো কি করে? এভাবেই বলুন। আমার কাজ আছে, এক জায়গায় যেতে হবে। রোজ আর চোখে চেয়ে ভ্রুকুটি করে বলল। তৃষান পেছনে সিট দেখিয়ে বলল, এখানে বসো, আমি ড্রাইভ করে দেব যেখানে যেতে চাও। এত সুন্দর ব্যবহার কেন করছেন? তোমার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করেছি বলো তো? আমার মনে পড়ছে না। না, খারাপ ব্যবহার করেননি, কিন্তু এত ভালো ব্যবহার তো করেননি। আপনি ভার্সিটিতে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি। আশ্চর্য! আপনি কেন আমার সাথে কথা বলার জন্য এত দূর আসবেন? তৃষান এবার বুকে হাত গুজে চোখে চোখ রাখলো, নম্র স্বরে বলল, ভুলগুলো ভুলে যেতে চাই, আরেকবার চেষ্টা করতে চাই। হয়তো ভাগ্য আর জীবন আমার আরো একটা ভুল প্রমাণিত করবে। রোজ ফেলফেল করে তাকালো, অপ্রস্তুত স্বীকারোক্তি হজম করে বলল। তো চেষ্টা করুন। আমার কাছে কেন এসেছেন? তৃষান উষ্ণ একদম ফেললো, বলল, চেষ্টাটাই তুমি, আরেকবার চেষ্টা করতে চাই, কিন্তু সেটা তোমার সঙ্গে। রোজের মুখশ্রী থমথমে হয়ে গেল, গম্ভীর গলায় বলল, একজনকে ভুলতে আরেকজনকে ব্যবহার করতে চাইছেন? একবারও মনে হলো না কারোর অনুপস্থিতিতেই কাউকে ব্যবহার করা একটা মেয়েকে কতটা আঘাত দিতে পারে? তৃষানের মুখশ্রীতে এক পশলা মেঘ ছুঁয়ে গেল, তামসা ঘিরে ধরল শুভ্র মুখটিতে, বলল, আমি তোমার ব্যবহার করতে চাই না, শুধু ভুলগুলো ভুলে তোমায় নিয়ে আগাতে চাই। হেল্প মি রোজ প্লিজ। আমি আমার ভুলগুলো বলতে চাই। আর তার জন্য আমায় কেন বেছে নিলেন? কারণ আমি জানি তুমি আমায় পছন্দ করো। এটা একদম মিথ্যা কথা। মুখের ওপর আর মিথ্যে কথা বলো না মেয়ে। রাতে ঘুমাও কি করে এত মিথ্যা বলে? আমি তো সব ভুলে আজ শত শত রাত নির্ঘুম কাটাচ্ছি। রোজ লাল হয়ে উঠল লজ্জার অপ্রীতিকর পরিস্থিতিতে, এলোমেলো দৃষ্টি ফেলে অস্ফুট স্বরে বলল, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি সত্যিই আপনাকে পছন্দ করি না। এটা আপনার ভুল ধারণা। তৃষান মৃদু হাসল, অলস নেত্রে চেয়ে বলল, তোমার মুখ এই কথা বলে, কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য কথা বলে। আমি এতটা বোকা নয় যে এগুলো একদমই বুঝবে না রোজ। পাপার কলেজে থাকাকালীন আমার দেখলেই তোমার উচ্ছ্বাস, ছুটে আসা, কথা বলতে চাওয়া, তখন অপেক্ষা করলেও এখন সবটা পরিষ্কার আমার কাছে। আমি জানি তোমার করে একটা মেসেজও মিথ্যা নয়। তবে তুমি হয়তো লজ্জা পাচ্ছ নিজের ছোটবেলার কাজে, কিন্তু আমি তোমায় একটু লজ্জা দিচ্ছি না, বরং তোমার ওই অনুভূতির সম্মান করেই তোমায় বেঁধে নিয়ে জীবনসঙ্গী হিসেবে। জীবনসঙ্গী? রোজ হতবুদ্ধি হয়ে তাকালো। জীবনসঙ্গী মানে? তৃষান কাজ ঝাঁকিয়ে বলল, পড়াশোনা শেষ, প্রেম করার মতো বাজে ইন্টারেস্ট এখন আর নেই। এখন একটা চাকরি খুঁজবো, তারপর তোমার বিয়ে করব, আর বছর ঘুরে একটা বাচ্চা সুখী ফ্যামিলি ম্যান হয়ে যাব। এখন এটাই একটা লক্ষ্য, লাইফের করা ভুলগুলোকে আর একটু জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেবে না। বিয়ে করবে আমায়? রোজ একের পর এক স্তব্ধতা সামাল দিতে ব্যর্থ হলো। হৃৎপিণ্ডের স্পন্দন মনে হচ্ছে কানের কাছে এসে বাজছে। তৃষানের এমন সরাসরি কোনো রাগ ঢাক ছাড়া বিয়ের প্রস্তাব তাকে পুরোপুরি অপ্রস্তুত করে দিল। সে অপ্রস্তুত থতমত খেয়ে বলে উঠল, আপনি আপনি একটা পাগল। এমন দেদারসে এত বড় একটা কথা বলে দিলেন? বিয়ে কি এত সহজ? আমাদের সম্পর্কের কোনো ভিত্তি নেই। আপনি একদম আগা মাথা না ভেবে আমাকে বিয়ের কথা বলে বসলেন। আপনার কি মনে হয় আমি আপনার লাইফের ভুলগুলোর পেন কিলার হিসেবে কাজ করব? সিনেমা মনে হয় আপনার কাছে? রসিকতা করার জায়গা পাননি? অসহ্য! রোজ ক্ষিপ্ত কণ্ঠে বলেই হন্তদন্ত হয়ে পা বাড়ালো। তৃষান উচ্চস্বরে বলল, তুমি বলছিলে চেষ্টা করতে, এখন তুমি ফিরিয়ে দিতে পারো না রোজ? হেল্প মি প্লিজ। রোজ ফিরে তাকায়, থমথমে মুখে বলল, সব ভুলে নতুন করে জীবন শুরু করতে বলেছিলাম, আমায় বিয়ে করতে না। আমি সব ভুলে তোমায় নিজের জীবন শুরু করতে চাই। বিলিভ মি, আমি নিজেকে বদলাতে চাই, একটা স্বাভাবিক জীবন চাই, যেমন আর 5টা মানুষের হয়েছে, একটা জব, একটা সুন্দর পরিবার, আর একটা ভালো জীবন সঙ্গী।
যে কিনা প্রচণ্ড বিষণ্ণ সময়ে এসে বলবে সব বলে আরো একবার শুরু করো, আর সেটাই তুমি বলেছ। রোজ নির্বাক নিস্তেজ। দিশান বাইক থেকে নেমে আসে একদম মেয়েটার সামনে এসে দাঁড়ায়, নম্র স্বরে বলল। বাসার সম্বন্ধ পাঠাবো? রোজ চোখ তুলে তাকালো, বলল। আমি বলেছি পাঠাতে। তাই তো জিজ্ঞাসা করছি। আপনার মনে হয়েছে আমি আপনার জীবন সঙ্গী হিসেবে যোগ্য, কিন্তু একবারও জিজ্ঞেস করেছেন আমার কাছে আপনি জীবন সঙ্গী হিসেবে যোগ্য কিনা? দিশান অবিলম্বে না বোধক মাথা নাড়ল, বলল। আমি একদম তোমার যোগ্য নই, কিন্তু তুমি রাজি থাকলে আমি তোমাকে যোগ্য করে তুলবো। আর তা কেন করবেন? আপনার কেন এত দায় পড়েছে যে আপনি নিজেকে আমার যোগ্য করে তুলবেন? আমি রাতে ঘুমাতে পারি না রোজ। আমার করা ভুল আমার প্রচন্ড যন্ত্রণা দেয়। আমি সত্যি বলতে চাই সবটা। তাতে যদি নিজেটা পুরোটা পাল্টাতে ফেলতে হয় তবে আমি তাও পাল্টাতে রাজি। রোজ কিয়ৎকাল অনিমেষ চেয়ে রইল উদ্গ্রীব নয়ন পানে, বলল। ঝোঁকের বসে নেওয়া কোনো সিদ্ধান্তই সুফল বয়ে আনে না। দীর্ঘ 1 মাস 2 দিন বসে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফের বসে বলো না রোজ, চাইলে তুমিও সময় নিতে পারো। রোজ উষ্ণ নিঃশ্বাস ফেলল, কোনো রূপ জবাব না দিয়ে এক পলক শান্ত দৃষ্টি ফেলে ব্যাগ আঁকড়ে ধরে উল্টো পথে হাঁটা ধরল। দিশান পিছু ডেকে বলল। আমি কি অপেক্ষা করব তোমার জবাবের জন্য? রোজ পা থামায়, রোদে কুচকে থাকা কপাল নিয়ে উঁচু গলায় বলল। যদি অপেক্ষা করতে বারণ করি তবে কি অপেক্ষা করবেন না? দিশান চুলে হাত গলাতে গলাতে মৃদু হেসে পড়ল। ওহো, করবো না? তবে অপেক্ষা করার দরকার নেই। যাকে ইচ্ছা তাকে গিয়ে বিয়ে করুন আর জীবন শুরু করুন। সত্যি বলছো? পরে আবার কথা ঘুরাতে পারবে না কিন্তু। রোজ কপাল কুচকে বলল। একদম 3 সত্যি, কোনো কথা ঘুরাবো না। ঠিক আছে, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নেব। তাতে যদি তুলে নিয়ে গিয়ে করতে হয় তাও করবো কিন্তু। যা ইচ্ছা তাই করুন, তাতে আমার কি? রোজ আবার হাঁটা ধরল। দিশান মৃদু হেসে বলল। আমার পছন্দের মেয়েটা কিন্তু রোজ শিকদার। এরপর থেকে সাবধানে ঘর থেকে বের হবে কিন্তু, নয়তো দেখবে একদিন কেউ তোমায় তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। রোজ পিছু ফিরে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল। আমার ভাই আপনার হাড় গোড় ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে দেবে, অভদ্র লোক। রাত 12টায় ফোন দেব, ভেবে চিন্তে জবাব দিবে, নয়তো আগামীকাল তুলে নিয়ে বিয়ে করব। আমার সাথে মোটেও গুন্ডামি করতে আসবে না। রোজ রেগে গিয়ে বলল। তিশান হাসতে হাসতে বাইকে উঠে বসে, বাইকটা রোজের পাশে থামিয়ে বলল। উঠে বসো, আমি পৌঁছে দিচ্ছি, কথা দিচ্ছি। বাইকে ওঠার কারণে আমি তোমার জবাব ভেবে নেব না। আমি তোমার সিদ্ধান্তের উপরে থাকবো। তুমি যেভাবে বলবে নিজেকে সেভাবে গড়ে তুলব। তবু নরক করব না। কেউ তোমার কাছে একটা অসুখী জীবন ভিক্ষা চাইছে, প্লিজ ফিরিয়ে দিও না। অনুনয় ভরা ভীষণ নম্র কণ্ঠে রোজ দোলাচলে পড়ে গেল। অন্তঃস্থল অচিরে ছেলেটার দখলে চলে যাচ্ছে, কিন্তু বাইরের খোলস তখনও ছলনায় মত্ত। সে বাইকে উঠে বসলো। তিশানের মুখে হাসি ফুটে উঠল, আর একটু বিরক্ত করলো না, খুব ভদ্রতার সাথে বাড়ির সামনে নামিয়ে দিল। রূপকথা নিঃশ্বাস দেহে কচ্ছপ গতিতে রান্নাঘরে ঢুকলো। ঢুকতেই মাজেদা চকিত চাহনি ফেলে প্রশ্ন করল। কই গেছিলা বড় বউ? মুখ এমন করে রাখছো কেন? পরীক্ষা টরীক্ষা করছো? জবা কইলো এখন নাকি সব ঘরে বসে বাইর করা যায়, করছো? জবাও কাজ ফেলে উৎসুক নয়নে তাকালো রূপকথার কান্না চেপে রাখা শক্ত মুখ পানে। উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলো। ভাবিজান কি হইছে? মুখে এমন অবস্থা কইরা রাখছেন কেন? পরীক্ষা করছেন? রূপকথা ঠোঁট চেপে ধরে উপর নিচ মাথা নাড়ল। কি আইছে? রূপকথা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল। অনাকাঙ্ক্ষিত কেউ আসছে আপা, যার আসার কথা একদমই ছিল না। বলতে বলতে রূপকথা চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। জবা মাজেদা বিচলিত হয়ে এগিয়ে গেল। কি হয়েছে? খুশি হওনি? এইটা তো খুশির খবর। তার এখন আসা ঠিক হয়নি চাচি, ভুল সময় এসে পড়েছে। এমন কথা কইতে হয় না বোকা মাইয়া। আল্লাহ যারে যা যখন দেয় বুঝাই দেয়। হাসি মুখে আগলে নিতে হয়, নয়তো আল্লাহ বেজার হয়। রূপকথা ছলছল নেত্রে তাকালো। নির্জনা বেগম তখনই ব্যস্ত কদমে ঢুকলেন রান্নাঘরে। ব্যস্ত হাতে স্টোভে চড়ানো তরকারি দেখতে দেখতে রূপকথাকে জিজ্ঞাসা করলো। কি হলো? তুমি নাকি অসুস্থ? মাজেদা বললে আমায়। কই, আমায় তো কিছু বললে না। রূপকথা অন্তঃস্থলে ঝড় সামলে ছোট্ট করে বলল। তেমন গুরুতর কিছু না আপা। নির্জনা বেগম স্প্যাচুলা রেখে মেয়েটার পানে তাকায়। মুখশ্রী দেখে কপাল কুঁচকে নিল। জিজ্ঞাসা করলো।
কেঁদেছো নাকি? কি হয়েছে? মুখের এই দশা কেন? রূপকথা নিজেকে আটকাতে পারল না। অদ্ভুত কঠিন এই মুহূর্তে কারোর ভরসা খুব প্রয়োজন। শব্দ করে কেঁদে উঠল। নির্জনা বেগম বিচলিত হলেন। আরে কাঁদছো কেন? কি হয়েছে? মাকে খুলে বলবে তো। বেশি শরীর খারাপ করছে? তপবনকে বলেছো? এই কয় মাসে নির্জনা বেগমের একমাত্র সুখ দুঃখের সঙ্গী ছিল এই মেয়েটা। খুব ভাব হয়েছে। তিনি এগিয়ে আসেন, মাথায় হাত রেখে বলেন। খুলে বলো আমায়। রূপকথা মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে তাকায়, ক্রন্দনরত কণ্ঠে বলল। আপনি দাদু হবেন আপন। নির্জনা বেগম আশ্চর্য হলেন। অতিরিক্ত খুশিতে কথার জো হারালেন। কিয়ৎকাল অপ্রস্তুত তাকিয়ে থেকে আচমকা বলে উঠলেন। এ তো মহা খুশির খবর। এর জন্য এমন করছো তুমি? কাঁদছো কেন? আশ্চর্য, তুমি আমায় বলবে না? হায় আল্লাহ, কতগুলো বছর আমার ঘরে আবার সুখ শান্তি আসছে। মাঝে তো শুনছো, আমার তপু আবার ঘর আলো করে আবার এক টুকরো সুখ আসছে। বলতে বলতে নির্জনা বেগমের চোখ ভিজে উঠল। সে আলগোছে ক্রন্দনরত মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন, মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিতে দিতে বললেন। কি খুশির খবর দিলে! আমি তো কল্পনাই করিনি এত তাড়াতাড়ি আমায় এত বড় সুখবর দেবে। অনেক অনেক ধন্যবাদ রূপকথা। সবকিছু পিছিয়ে ফেলে তুমি আমার ছেলে, নাতি আর সংসারকে গুরুত্ব দিয়েছো। আমি খুব খুশি হয়েছি। কেঁদো না, এত সুখের খবরে কেউ কাঁদে? আল্লাহ নারাজ হবেন। আমি সবাইকে জানিয়ে আসছি। জাফরকে দিয়ে মিষ্টি আনাতে হবে। সবাইকে জানাতে হবে না? আমার ঘর আলো করে আবার সুখ আসছে। হে আল্লাহ, আপনার লাখ লাখ শুক্রিয়া। বলতে বলতে খুশিতে আত্মহারা নির্জনা বেগম ছুটলেন সকলকে জানাতে। রূপকথা শ্রান্ত নয়নে তাকালো শাশুড়ির গমনের পানে। তানসানের মিড টার্ম এক্সামও শেষ হয়েছে গতকাল। এরপর থেকেই তাকে যখন তখন বড় মাঠে খেলতে যেতে দেখা যায়। দুপুর 12টা নাগাদ রোজ আর তানসান একসাথে বাড়িতে ঢুকলো। ঢুকতে নির্জনা বেগম উল্লাস ভরা কণ্ঠে বলল। দাদু ভাই রোজ এসেছে, তাড়াতাড়ি আসো, আমায় সাহায্য করো। এত বছর পর আমার ঘরে আবার সুখ আসছে। সবাইকে মিষ্টি পাঠাতে হবে, লিস্ট করে দেবে। তানসান ঘরমাক্ত বদনে রূপকথার কাছে এগিয়ে গিয়ে হাতের ব্যাটার ক্যাপ খুলে দিল। খুশিতে আত্মহারা দাদুর দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল। তোমার আবার কি হলো দাদুমণি? কিসের সুখ আসছে? নির্জনা বেগমের উচ্ছ্বাসে খানিকটা ভাটা পড়ল তানসানের প্রশ্নে। সারাক্ষণ চঞ্চল পাখির ন্যায় মায়ের বেশে ঘুরতে থাকা রূপকথাও আজ আশঙ্কা আর জড়তায় নতশির গুটিয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো জীবনে এর থেকে অস্বস্তিকর পরিস্থিতি আর কিছুই হতে পারে না। নির্জনা বেগম এগিয়ে এসে তানসানের মাথায় হাত রাখলেন, মৃদু হেসে আদুরে স্বরে বললেন। বড় ভাই হয়ে যাচ্ছ দাদু ভাই। তোমার ছোট ভাই বোন আসছে, দায়িত্ব বাড়ছে। দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত তো? রোদ চকিতে তাকালো নতশিরে দাঁড়িয়ে থাকা রূপকথার পানে। মস্তিষ্কে একটা কথায় ঘুরপাক খাচ্ছে। রূপকথার ভবিষ্যৎ কি তবে? সংসারের এই টানাপোড়ানি চিরতরে আটকে গেল? তবুও টু শব্দটি করল না। রোজ এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল রূপকথাকে, বলল। বড় ভাইজান, আমি খুব খুশি তোমার জন্য। আমি আবারও ফুপি বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। রূপকথা নিস্তেজ নিরুত্তর তাকিয়ে আছে থমকানো তানসানের দিকে। চোখে চোখ পড়তে তানসান অবিলম্বে চোখ সরিয়ে নিল। নির্জনা বেগম সতর্ক দৃষ্টি ফেললেন নাতির দিকে। পুনরায় মাথায় হাত রেখে বললেন। কি হলো? আমার দাদু ভাইয়ের মুখে হাসি নেই কেন? দাদু ভাই খুশি হওনি বড় ভাই হচ্ছে শুনে? তানসান এলোমেলো দৃষ্টি ফেলল। আকস্মিক ছেলেটার প্রাণবন্ত সত্তা হারিয়ে গেল। টি শার্ট টানতে টানতে সকলের উৎসুক দৃষ্টি উপেক্ষা করে বলল। আমার গরম লাগছে, আমি উপরে যাই, গোসল করতে হবে, গা চুলকাচ্ছে খুব। বলেই তানসান এক প্রকার ছুটে চলে গেল উপরে। রূপকথার মাঝে যেটুকু শক্তি সাহস বজায় ছিল সেটুকু এক নিমিষে শেষ হয়ে গেল। কেননা তার জীবনের জটিল সময়ে সবচেয়ে মজবুত আর শক্তিশালী খুঁটি ছিল তপবন আর তানসান। আজ যখন তাদের খুব প্রয়োজন ছিল, তারাই তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রূপকথার দেহ বলহীন, দুর্বল হতে লাগলো। হাত থেকে ব্যাট আর ক্যাপটা পড়ে গেল। মাথায় শুধু একটাই জিনিস আসলো যে সব নারীর জন্য গর্ভ অবস্থা সুখময় হয় না, সবার জন্য মাতৃত্ব সৌভাগ্যের নয়। এরপর সময় গড়ালো। রূপকথার নয়া মাতৃত্বের সময়টুকু ঠিক ততটাই জটিল হয়ে উঠল। দুপুর 3টায় তপবন খেতে আসেনি। জবা দোতলা থেকে হাঁক ছেড়ে বলল। বড় চাচি, তানসান দরজা খুলতেছে না। সোফার এক কিনারায় চুপটি করে নতশির বসে থাকা মেয়েটার দৃষ্টি ঝাপসা হলো সেই কণ্ঠে। এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় নীরবে 2 ফোঁটা নোনা জল মেঝেতে পড়ল। নির্জনা বেগম আর রোজ চোখ তুলে তাকালো সোফার এক কিনারায় নতশির বসে থাকা রূপকথার পানে। কিয়ৎকাল পূর্বের সব উল্লাস এক নিমিষে হারিয়ে ফেললেন নির্জনা বেগম। থমথমে মুখে বললেন। বড় বৌমা, চিন্তা করো না। তানসান ছোট মানুষ, সব মানতে একটু সময় লাগবে। ওর আচরণে কষ্ট নিও না। শুরু থেকে নিজেই তো ওর জড়তা দূর করে, সামনেও পারবা।
এখন ওকে একটু সময় দাও, আমি দেখছি ওকে। তুমি বসে থেকে গোসল করে খাবার খেয়ে নাও, এই সময় এত দুশ্চিন্তা ভালো না। নির্জনা বেগম উপরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু বাধাপ্রাপ্ত হলেন রূপকথার ডাকে। আম্মা, নির্জনা বেগম ফিরে তাকান রূপকথার পানে। কিছু বলবে? রূপকথা চোখ মুছে উঠে দাঁড়ায়, ফোলা ফোলা নেত্রে চেয়ে বলল, আপনি বসুন, আমি যাচ্ছি তারজানের কাছে। এই মুহূর্তে তুমি যাবে? যদি রাগের বশে খারাপ ব্যবহার করে ফেলে? এখন যাওয়ার প্রয়োজন নেই, পরে যেও, আগে আমি কথা বলি ওর সাথে। রূপকথা ক্রন্দনরত মুখে স্মিত হাসলো, বলল, ছেলেটা যেভাবেই হোক আমার আম্মা। ওর রাগ, অভিমান, ঘৃণা, ভালোবাসা সবটাই আমার। আমাকে ওর সামনা করতে হবে জীবনের প্রতিটা পরিস্থিতিতে, তাই আমার যেতে দিন। নির্জনা বেগম দ্বিরুক্তি করলেন না, মাথা নেড়ে সায় জানালেন। যাও। তানশানের দরজার সামনে দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস নিল, দরজা চাপড়ে ডাকলো, তানশান, আপু দরজা খুলো, মিমি এসেছি। অপর প্রান্ত থেকে বেদনাদায়ক নিস্তব্ধতা ফেরত পেয়ে রূপকথা ছলছল নেত্রে ফের ডাকলো, রেগে আছো? খাবারের সাথে রাগ দেখাতে নেই, বাইরে এসো। কি হয়েছে বলো আমার। এ পর্যায়ে তানশানের কোনো সারা শব্দ পাওয়া গেল না। রূপকথা ক্রমেই শক্তি হারায়। তানশান ছোট নয়, সে সব বুঝে, আর এতটুকুই রূপকথাকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। তানশান তার মিমিকে চিনেও দূরে সরিয়ে দিচ্ছে কেন? রূপকথা যে এটা নিতেই পারছে না। সে ফুপিয়ে কেঁদে উঠল। ভবিষ্যতের কারণে সে বর্তমান নষ্ট করতে পারবে না, তাই সে সেই মুহূর্তে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। যে সিদ্ধান্ত ভাবতেই তার বুকের ভিতর উত্তাল ঝড় বয়ে গেল, আর্তনাদ করে উঠল অন্তঃস্থল। তবুও সে সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব করলো না। সে আবার দরজায় চাপড় দিল, কাঁদতে কাঁদতে সোজা সাপটা বলল, আমার সাথে রেগে আছো? ভাই বোন আসছে বলে? তুমি কি ভাই বোন চাও না? বাইরে এসো তানশান, মিমির সাথে কথা বলো। মিমিকে বলো কি চাও তুমি। তুমি যা চাও তাই হবে। ভাই বোন না চাইলে ভাই বোন আসবে না। তবু দরজা খুলো প্লিজ। কঠিন সেই কথাগুলো বলতে বলতে রূপকথা কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠল। সে দুর্বল দেহে দরজার হাতল আঁকড়ে ধরল, ক্ষীণস্বরে বলল, তানশান প্লিজ দরজাটা খোলো। ভাই বোন আসবে না, তুমি যখন চাইছে না তারা আসবে না। এখন বেরিয়ে এসো প্লিজ। রূপকথা কথা শেষ না হতেই খট করে একটা শব্দ হলো। রূপকথা চকিতে দরজার পানে তাকালো। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তার মুখে হাসি ফুটে উঠলেও বক্ষস্থলে আছড়ে পড়ল দমকা হাওয়ার ন্যায় নতুন এক প্রাণ হারানোর ভয়। রূপকথা বলহীন দেহে দাঁড়িয়ে চোখ তুলে তাকালো অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির পানে। কান্নার তোপে লাল হয়ে থাকা চোখ মুখ ফুলে আছে। বুকে চলা ঝড় উপেক্ষা করলো। রূপকথা জিজ্ঞাসা করলো, চেতেছো কেন? তানশান ঠোঁটে ঠোঁট চেপে অশ্রুসিক্ত নয়নে তাকালো নারীটির পানে। থমথমে মুখে বলল, ভাই বোন কেন আসবে না? তুমি চাইছো না বলে। কি করবেন? রূপকথা চোখের পানি মুছে ফেলে হাসি মুখে বলল, আল্লাহর উপহার আল্লাহর কাছে ফিরিয়ে দেব। রূপকথাকে অবাক করে দিয়ে তানশান সহসা শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, পাষাণ নির্দয়, আপনি কি করে এটা করতে পারেন? রূপকথা অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলল, তুমি এমন কেন করছো আমার সাথে? তুমি বাধ্য করেছো এটা বলতে। তুমি চাইছো না বলেই আমি এটা বলেছি। তানশান ক্রুদ্ধ দৃষ্টিতে বালিশের নিচ থেকে একটা মেডিকেল রিপোর্ট বের করে আনলো। লম্বা লম্বা কদমে এগিয়ে এসে সে সেটা রূপকথার হাতে ধরিয়ে দিয়ে ক্রন্দনরত গলায় বলল, ওভারিয়ান সিস্ট, যেটা মাম্মার ছিল, এটা ঝুঁকিপূর্ণ। এটা থাকলে ভাই বোন হওয়ার সময় রোগীর মৃত্যু হতে পারে। মামাও ঠিক এই কারণে ভাই বোন হওয়ার সময় মারা গিয়েছে, আর এই একই জটিলতা আপনারও আছে। বলতে বলতেই তানশান থামলো। অনর্গল গড়িয়ে পড়া চোখের পানি মুছে নিয়ে পুনরায় বলল, আপনার এই রোগ রয়েছে। ভাই বোন হতে গিয়ে আপনিও মামার মতো অসুস্থ হয়ে যাবেন, মামার মতো আপনিও আমি ছেড়ে চলে যাবেন। আই হেট ইউ। সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমায় কষ্ট দিয়ে একা ফেলে চলে যাবেন। আই হেট ইউ। চলে যান এখান থেকে। রূপকথা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। নিজের শারীরিক জটিলতা যতটা না মস্তিষ্কে আলোড়ন তুলল, তার থেকেও দ্বিগুণ আলোড়ন তুলল ছেলেটার বলা এক একটা স্নিগ্ধ বাক্য। সময়টা কিছুটা থমকে গেল মা ছেলের জটিল দ্বন্দ্বে, যেই দ্বন্দ্ব শুধুমাত্র একে অপরকে হারিয়ে ফেলার মিষ্টি ভয়। রূপকথা ফেল করে তাকিয়ে রইল। অনুভব করলো সে আজ স্ত্রী ও মা দুই দিক থেকে জিতে গিয়েছে, এবং সৃষ্টিকর্তা সত্যিকার অর্থে আজ তাকে একজন মা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রূপকথা আর একটু ভাবনায় পড়ল না, বরং আচমকা এসে ছুটে গিয়ে চাপড়ে ধরল ছেলেটাকে। তানশান হতবাক হলো। কক্ষের নীরবতা ভঙ্গ করে রূপকথা হু হু করে কেঁদে উঠল। অনুযোগ ভরা কণ্ঠে বলল, এর জন্য কেউ এমন করে? ভয় পাইয়ে দিয়েছিল তো। মিমি কখনো তোমায় ছেড়ে যাবো না তানশান। আল্লাহ কখনোই কারোর সাথে অন্যায় করেন না। মিমির কিচ্ছু হবে না তানশান। তুমি শুধু কখনো মিমিকে দূরে সরিয়ে দিও না। তুমি যদি মিমিকে ঘৃণা করো তবে মিমি কোথায় যাবে বলো? তুমি আর তোমার পাপা ছাড়া আমার কে আছে? তানশান লালচে নেত্রে চুপটি করে দাঁড়িয়ে রইল। বার কয়েক আওড়ালো। সৃষ্টিকর্তা কখনোই কারোর সাথে অন্যায় করেন না। অতঃপর সে ঠিক দ্বিতীয়বারের মতো আগলে নিল মা নামক নারীটিকে। জিজ্ঞাসা করল,
আল্লাহ কখনোই আমার সাথে অন্যায় করবে না। কখনো না। আপনাকে আমার থেকে কেড়ে নেবে না। উম, ভাই বোন কত বড় হয়েছে। আচমকা ছেলেটার অদ্ভুত সেই প্রশ্নের রূপকথা কান্নারত চোখে হেসে উঠল, চোখে পানি অথচ ঠোঁটে হাসি। নিজের জীবন নাকি সন্তানের জীবন, জগতের সবচেয়ে কঠিন এই প্রশ্নের বড্ড সহজ এক জবাব পাওয়া যাবে নারী নামক ক্ষমতাধর সত্তার কাছে। কারণ নারী এমন এক সত্তা যে তাদের একটু ভাবতে হবে না নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বেছে নিতে। বয়স দিয়ে কখনোই বোধহয় নারীর মাতৃত্বের পরিমাণ হিসাব করা সম্ভব নয়। রূপকথাও এমনই ক্ষমতাধর নারীর কাতারে পড়া ছোট্ট এক তরুণী, যার বয়সের তুলনায় মাতৃত্ব বলিয়ান। সে নিজেকে খুইয়ে দিবে কিন্তু নিজের ছোট্ট অংশটিকে হারাতে নারাজ। মেডিকেল রিপোর্ট হাতে তপবন স্তব্ধ হয়ে বসে আছে। নির্জনা বেগমও মিয়ে বসেছিলেন। ডক্টর সুস্মিতা তাদের ভীত মুখশ্রী দেখে ম্লান হেসে বলল, 2 ফিটাস, বয়স 6 সপ্তাহ। বুঝতে পারছেন হাই রিস্ক প্রেগনেন্সি। রূপকথার বয়স কম, ওভারিয়ান সিস্ট, উপরন্ত টুইন বেবি। এই ধরনের প্রেগনেন্সিতে শরীরে হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে, যা পুরনো সিস্টের আকার দ্রুত বাড়িয়ে দিতে পারে। এতে সিস্টে ফেটে যাওয়া, পেঁচিয়ে যাওয়া অথবা জরায়ু প্রসারণে বাধা সৃষ্টি করার ঝুঁকি থাকে। নির্জনা বেগম আকুতি ভরা কণ্ঠে বললেন, কোন কি উপায় নেই বাচ্চা রাখার? অবশ্যই আছে আন্টি। রূপকথা আগে থেকে ঔষধের উপর ছিল, এর জন্য ওর সিস্ট অনেকটা কমে এসেছে। এখন আমাদের সেই ওষুধের মাত্রা এবং ধরনের পরিবর্তন আনতে হবে, যা গর্ভাবস্থায় নিরাপদ। রূপকথা বাচ্চা জন্ম দিতে পারবে, এরকম অহরহ কেস আছে, এবং তারা সুস্থ সবলভাবে বাচ্চাও জন্ম দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেমনটা তানশানের মা। তার বিষয়টা যতটা ক্রিটিক্যাল ছিল, রূপকথার ততটা ক্রিটিক্যাল নয়। ওর ফাংশনাল সিস্ট, যেটা অনেক ক্ষেত্রে গর্ভাবস্থার 16 সপ্তাহে নিজ থেকেই কমে যায়। তবে আমাদের সব সময় ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। সিস্টের অবস্থান ও আকার পরিবর্তনের ওপর নিয়মিত আল্ট্রাসাউন্ড এবং নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে। যদি সিস্টের আকার খুব বেশি বাড়ে এবং সেটি ভ্রূণের বিকাশে বা রূপকথার শারীরিক সুস্থতায় হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমাদের অস্ত্রোপচারের কথা ভাবতে হতে পারে। বাকি এখন কোনো চিন্তার বিষয় নেই। শুধু রূপকথাকে এখন থেকে কঠোর বেড রেস্ট এবং স্ট্রেস মুক্ত পরিবেশে থাকতে হবে। নির্জনা বেগম গভীর দীর্ঘশ্বাস ফেলে তপবনের দিকে চাইলেন। নতশিরে বসে থাকতে দেখে বললেন, তপবন, কিছু বলো। সুস্মিতা তো বললো চিন্তার কিছু নেই, তুমি আর দ্বিধাগ্রস্ত থেকো না। রূপকথা একটা মেয়ে, প্রথমবার মা হচ্ছে। তুমি যদি ওর সামনে এভাবে থাকো, ওর ওপর দিয়ে কি যায় এটা বুঝতে পারছো? তপবন চোখ তুলে তাকালো, দৃষ্টিতে শঙ্কা। আরও একবার বিশ্বাস করে যদি তাকে সব হারাতে হয়, সে বিধুর নয়নে চেয়ে সুস্মিতাকে জিজ্ঞাসা করল, রূপকথা সুস্থ থাকবে তো? সুস্মিতা মৃদু হেসে বলল, আমি আমার সর্বোচ্চ দিয়ে তার পর্যবেক্ষণ করছি ভাইজান। ও সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারবে। তবে হাই রিস্কি প্রেগনেন্সি হওয়ায় ওকে সব সময় ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। যা প্রয়োজন আমি সব করব, শুধু ও যেন সুস্থ থাকে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভাইজান। তপবন মাথা নেড়ে সায় জানালো। নির্জনা বেগম হাফ ছেড়ে গাল ভরে হাসলেন রিপোর্টটা দেখে। তার ঘরে দুটো সুখ আসছে। অতিরিক্ত মানসিক চাপে ছেলের বাহুডোরেই জ্ঞান হারিয়েছিল রূপকথা। যখন চোখ খুলল তখন ভেসে উঠল হাসপাতালে সাফেদ শামিয়ানার মাঝে একটা প্রিয় মুখ। দৃষ্টি সচকিত হয়। তপবন স্থির নয়নে চেয়ে রইল বেডে শুয়ে থাকা দুর্বল মুখ পানে। অতি শ্রান্ত স্বরে শুধালো, কান্নাকাটি করছে কেন? রূপকথার দুর্বল নেত্র পুনশ্চ ছলছল করে উঠল বিগত মুহূর্তগুলো মনে পড়তে। আলগোছে বালিশ থেকে সরে এসে আদুরে বিড়াল ছানা হয়ে তপবনের কোলে মাথা রাখলো। দুহাতে কোমর জড়িয়ে ধরে অনুযোগ ভরা কণ্ঠে বলল, ওভাবে ফেলে রেখে চলে গেলেন কেন? বেডে অলস দেহে বসা তপবন চুলের গোছায় হাত গলিয়ে দিল। দুশ্চিন্তায় চোখে মুখে চেয়ে আছে বিদীর্ণ তমসা। বিমর্ষ মুখে জবাব দিল, অনাকাঙ্ক্ষিত কাউকে গ্রহণ করার কোনো উপায় আছে কিনা জানতে চেয়েছিলাম, তাই বলে নিজের ওপরে এত চাপ সৃষ্টি করবে? রূপকথা চমকালো, চোখে মুখে উল্লাস ছুঁয়ে গেল। মানুষটা তবে তার সন্তানকে গ্রহণ করতে চায়, সেই শুধালো, আপনি ওকে গ্রহণ করতে চান? তপবন ম্লান হাসলো ওকে শুনে, বলল, বাবা তার সানাকে গ্রহণ না করে কি হাসি মুখে বাঁচবে?
রূপকথা ঠোঁটের কোণে ঠিকরে হাসি ফুটে উঠল, কিন্তু ভ্রুযুগলের প্রশ্নের আনাগোনা। ছানাদেরকে তপবন চোখে চোখ রেখে উপর নিচ মাথা নাড়ল। আলগোছে মেয়েটির সমান্তরাল উদরে হাত রেখে বলল, আল্লাহ দুটো উপহার পাঠিয়েছেন, ছোট্ট এই উদরে। রূপকথা অবাক পানিয়ে চাইল নিজের উদরের দিকে। দুটো উপহার সে চকিতে উঠে বসলো, অস্ফুট স্বরে বলে উঠল। দুটো উপহার? এখানে কি দুটো ছানা আছে? তপবন ছলছল চোখে স্মিত হাসলো, মাথা নেড়ে বলল, এখানে দুটো ছানা রয়েছে। হতভম্ব রূপকথা কিছুক্ষণ সময় নিল বিস্ময়কর অনুভূতি হজম করতে। অবিলম্বে হাতটা গিয়ে ঠেকলো নিজের উদরে। শুকনো ঢোক গিলে তাকালো তপবনের মুখ পানে। কিয়ৎকালের জন্য সুখ ভুলে গেল। চোখে মুখে শুধু সন্তানদের স্বীকৃতি, দৃঢ় আকাঙ্ক্ষা। নারীরা বোধহয় তাদের সন্তানদের নিয়ে কোনো ধরনের সংশয় মেনে নিতে পারে না। তপবনের চোখে এসে চোখ রাখলো, ক্ষীণস্বরে শুধালো, বাবা কি চায় তার ছানাদের গ্রহণ করতে? তপবন টলটলে নেত্রে চেয়ে বলল, খুব করে চায়, কিন্তু ছানাদের মধ্যেও খুব করে চায়। তাকে কোনোভাবে হারতে পারবে না। রূপকথার চোখ থেকে অশ্রু গড়ালো ছোট্ট একটা স্বীকারোক্তিতে, তবে ঠোঁটের কোণে বৃহৎ প্রাপ্তির হাসি। সে চোখের পানি মুছে বলল, কেউ হারাবে না তার ছানা পাপা। সৃষ্টিকর্তা কখনোই কারোর সাথে অন্যায় করেন না। বাবা মা তাদের 3 ছানাদের নিয়ে ঠিক বাঁচবে, আপনি একটু ভয় পাবেন না। তপবন অসহায়ত্ব ভরা কণ্ঠে বলল। তোমার শরীর টুইন বেবি ক্যারি করার জন্য উপযুক্ত নয় রূপকথা। রূপকথা টলটলে নেত্রে চেয়ে বলল, জানেন, যখন থেকে জেনেছি এখানে কেউ একজন আছে তখন থেকে মনে হচ্ছে তাকে শক্ত করে আগলে রাখতে হবে আমার কাছে। মুহূর্তের জন্যও তাকে হারানোর চিন্তা করলেও নিজেকে পাগল পাগল লাগতো আমার। উপযুক্ত অনুপযুক্ত জানি না, কিন্তু আমি তাদের পৃথিবীতে আনার জন্য সব কষ্ট সহ্য করে যাবো তাছাড়া পাপা। কিন্তু নিজের ভালোর জন্য আমি আমার সন্তানকে কোনোভাবেই হারাতে পারবো না। ওভাবে বেঁচে থাকার চেয়ে বরং আমি মরে যাব, সেটাই শ্রেয়। ছোট্ট একটা মেয়ে, অথচ কত দুঃসাহসিকতা তার মাঝে। তবে তপবন কেন এত সাহস দেখাতে পারছে না? বহু বছর আগে ঠিক এমনই করুণ আর্তনাদের কাছে তপবন একবার হার মেনেছিল। ফলশ্রুতিতে তাকে গুনতে হয়েছিল কঠিন মাসুল, এবং এত কিছুর পরেও এবারেও তপবন কিছু বলতে পারল না। বাবা হয়ে অনাগত সন্তানকে হারানোর কথা মাথায় আসলেই বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে। সেখানে একজন মা যে তার গর্ভে লালন করে, সে কি করে সইবে? তপবন বুক ভরা কষ্ট চেপে এবারে হার মানল। হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় মেয়েটার মসৃণ গাল। দুগাল চেপে ললাট বরাবর একটা দীর্ঘ চুম্বন এঁকে দিয়ে অশ্রুসিক্ত নয়নে মৃদু হেসে বলল, তাদের নিজেদের বুকলে আগলে রাখার কোনো উপায় বাদ রাখবো না আমরা। দিন শেষে ঠিক তাকে আগলে নিয়ে বাঁচবো আমরা। রূপকথার চোখ বেয়ে অশ্রু গড়ালো, নাক টেনে কেঁদে উঠে বলল, এতটুকু সাহস আর ভরসা সকালে দিলেন না কেন? আমি আকস্মিক তোমায় হারানোর ভয়ভীতি হয়ে পড়েছিলাম, মানতে পারছিলাম না এটা, সরি। তপবন মেয়েটার চোখের পানি মুছে নিল। রূপকথা বলল, আপনার ছেলে দরজা বন্ধ করে রেখেছিল রাত করে। তপবন চমকায়। ছেলেই তাকে ফোন করে বাড়িতে ডাকে। সেই জানে রূপকথা আকস্মিক জ্ঞান হারিয়েছে। কই তখন তো খুব স্বাভাবিক ছিল। কত দুশ্চিন্তা ছিল মায়ের জন্যে। তপবনের মনে সংশয় জাগলো, ছেলেটা যে বড় হয়েছে সে কি আদতে মানতে পেরেছে, নাকি বাবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল? ছেলেটা যে অনুভূতি লুকাতে পটু। সে অস্ফুট স্বরে বলল, টানশন দরজা আটকে রেখেছিল, কিন্তু কেন? ওকে। তপবনের কথার মাঝে রূপকথা ব্যগ্র কণ্ঠে বলল, বাবার মতো আরেকজন অভিভাবক হয়ে গিয়েছে সে। আমার অসুস্থতার কথা আমি জানি না, কিন্তু সে জানে। তার মাম্মার মতো তার মিমিও তাকে ছেড়ে চলে যাবে। সেই ভয় আর অভিমানে আমাদের কারোর সাথে কথা বলছিল না। কিন্তু যখন আমি বললাম ভাই বোন আসবে না, তখন আমার উপর ক্ষেপে নিয়েছে, বলে আমি নাকি খারাপ, পাষাণ, নির্দয়। সব শুনে তপবন শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশেষে আমার ছেলেটার অভ্যাস হয়ে উঠে পড়েছো তুমি। টানশন ঠিকই বলে, তুমি নাসর বান্দা। রূপকথা গাল ভরে হেসে বলল, পদভ্যাস যা সে চাইলেও কোনোদিনও ত্যাগ করতে পারবে না। বলেই সে খিলখিলিয়ে হাসলো। এ যাত্রায় তপবন মুগ্ধ হয়ে দেখল জটিল জীবনের সাথে লড়াইয়ে জিতে যাওয়া এক নারী স্নিগ্ধ হাসি। বিমুগ্ধ চিত্তে দেখতে দেখতেই বলল, জীবনের প্রতিটি লড়াই তুমি এভাবে জিতে যাও, আর আমি এভাবেই তোমায় মুগ্ধ হয়ে দেখতে থাকি। চোখে জল মুখে হাসি নিয়ে রূপকথা বলল। আমি তপবন স্মিত হাসলো। এগিয়ে গিয়ে বাম গালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমিন। তপবন কামরা থেকে বের হতে দেখল করিডোরে চুপটি করে বসে থাকা ছেলের মলিন মুখ। ধীর কদমে এগিয়ে ছেলের পাশে গিয়ে বসলো। মেঝেতে তাকিয়ে থাকা ছেলের পানে ঘাড় কাত করে চেয়ে ডাকলো, আব্বু। টেনশনের মাঝে হেলদোল দেখা গেল না। তপবন ম্লান হাসলো, বলল, মিমিকে খুব ভালোবাসো?
তানশানের লালচে নেত্রবে এক ফোঁটা অশ্রু গড়ালো, নতশিরে বলে উঠল, আমি যাকে ভালোবাসি সে আমায় ছেড়ে চলে যায় কেন? মামা, মেজমা, এখন মিমি, সবাই আমায় ছেড়ে দূরে চলে যেতে চায়। তপবন হাত বাড়িয়ে মলিন অবয়বটিকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিন্তু এবার আর পাপা কাউকে দৌড়ে যেতে দেবে না আমার তানশানের থেকে। মেজমা আর মিমি দুজনে সুস্থ সবল তোমার কাছে থাকবে। হোপ সো। তানশান ধিমি কণ্ঠে বলল। তপবন ছেলেকে অবলোকন করতে করতে সতর্ক কণ্ঠে বলল, তুমি জানো তোমার দায়িত্ব এখন কয়েক গুণ বেড়ে গেছে। জানি। বেবি আর মিমির খেয়াল রাখতে হবে আমায়। কখনো একা ছাড়া যাবে না মিমিকে। তানশানের কথায় তপবন স্মিত হেসে বলল, বেবি নয় বেবিরা, তোমার 2 ভাই বোন আছে। তানশান সরব বাবার কাঁধ থেকে মুখ তুলল, বিস্ময় নিয়ে বলল, ভাই বোন দুটো বেবি? আমার দুটো ভাই বোন হবে? তপবন হেসে মাথা নাড়ল। 2 ভাই বোন আছে। তানশানের কাছে টুইন বেবি বিস্ময়কর এক বিষয়। সে বলল, বাবা, আমার টুইন ভাই বোন হবে? ওহ মাই গড, এটা তো বিস্ময়কর বিষয় বাবা। আমি শুধু আগের মানুষের মুখে শুনতাম, এখন টিভিতে দেখতাম। এখন সবটা বাস্তব। দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে গেছে আব্বু। পালন করবে তো? অবশ্যই করব। আমি ভাই বোনকে সবসময় দেখে রাখবো। ভাই বোন কত বড় হয়েছে বাবা, কবে আসবে? আমি কবে টুইন বেবি দেখবো? তানশানের মাঝে বাঁধ ভাঙা উল্লাস আর কৌতূহল। তপবনের বুকের ভার কমে আসে ছেলের উল্লাসে। সব প্রতিকূলতা ভুলেও সে প্রসন্নতার সাথে হাসলো, বলল, ভাই বোন তো এখন অনেক ছোট। আরো 30 সপ্তাহ তোমাকে অপেক্ষা করতে হবে ভাই বোনকে দেখতে হলে। 30 সপ্তাহ নট এ বিগ ডিল। চোখের পলকে কেটে যাবে বাবা। ও মাই গড, আমার টুইন ভাই বোন হবে। তারাও দেখতে একরকম হবে। তানশান কত শত স্বপ্ন বুনতে লাগলো। সমাজ আর মানুষ দৃষ্টিভঙ্গির দাস। যার দৃষ্টিভঙ্গি যত সহজ তার জীবনও ততই সহজ। তপবন ছোটবেলা থেকেই ছেলেকে এমনভাবে বড় করেছে যেন তার দ্বারা জগতের কোনো জীবন কষ্ট না পায়। সেখানে জ্যান্ত মানুষ কষ্ট পাবে এমন কাজ কখনোই করেনি তানশান। তপবন বেশ জানে তানশান তার ভাই বোনকেও হাসি মুখে গ্রহণ করবে এবং সারা জীবন আগলেও রাখবে। পারমিতা বেগম কাঁদছেন। রূপকথা মৃদু হেসে তার কান্না দেখছেন। পারমিতা তা দেখে রাগান্বিত স্বরে বলল, হাসছিস তুই? সবাইকে এত চিন্তায় রেখে তোর মুখে হাসি আসছে? বালিশে হাত রেখে তাতে গাল দাবিয়ে শুয়ে থাকা রূপকথা হাসি মুখে বলল, তোমাদের মতো মানুষ যার জীবনে আছে তার মুখ থেকে কখনো হাসি সরতেই পারে না। তোমরা এত ভালো কেন? আমায় কেন এত ভালোবাসো? আমি তো তোমাদের এত ভালোবাসার প্রাপ্য নই। পারমিতা কান্না থামিয়ে থমথমে মুখে তাকালেন। কেন? তুই কি করেছিস? মেয়ে সতীনকে কেউ এত ভালোবাসে, তার জন্য কাঁদে? বাজে কথা বলবি না। তুই কি আমার মেয়েকে সরিয়ে জোরপূর্বক তার সতীন হচ্ছিস? আমার মেয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে 10 বছর আগে। তুই 10 বছর পর এসে তার রেখে যাওয়া সংসারটাকে গুছিয়েছিস। তার রেখে যাওয়া দুঃখী মানুষ দুটোকে ভালোবাসা দিয়েছিস, আগলে রেখেছিস। আমার উচিত তোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? রূপকথা টলটলে নেত্রে হাসলো। বিলম্বহীন বেড ছেড়ে উঠে মমতাময়ী নারীটির বুকে লেপটে গেল। তুমি অনেক ভালো মামুনি। তোমার মেয়েটাও খুব ভালো ছিল, যার কারণে তোমার নাতিও খুব ভালো একজন মানুষ হয়েছে। আমায় খুব ভালোবাসে। পারমিতা সাদরে তাকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুই যে নাছোড়বান্দার মতো ভালোবাসার জন্য লেগে থাকিস, ভালোবাসা না দিয়ে উপায় আছে? এখন আমার আর দুজন নানু ভাইকে সুস্থ সবল আনতে পারলেই হলো। আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি তখন নিশ্চিন্তে মরতে পারবো। রূপকথা সরব বুক থেকে মাথা তুলল, কপাল কুচকে চাইল বৃদ্ধার মুখ পানে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, নানু ভাইয়েরা আসলে তোমার চিন্তা শেষ? তাদের বড় করবে কে? একটু নিশ্চিন্তে মরতে পারবে না তুমি? ওদের তুমি বড় করবে আর আমি পড়াশোনা করব। আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, নয়তো তোমার তো বউ আমার মাথা খেয়ে ফেলবে। পারমিতা হেসে উঠলেন, বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের আমি বড় করব, তুই পড়াশোনা করিস। এই তো সঠিক পথে এসেছো। তুই আমায় এখন সঠিক পথ শেখাবি? শেখাচ্ছি তো। সকাল পেরিয়ে রাত হলো কিন্তু তোর মা এখনো আসলো না। তার ওখানে কি এমন আছে? খুলনায় এসে থাকলে কি হয় তার? সে ওখানে থেকে শান্তি পায়, শহরে তার দম বন্ধ লাগে। তোমার তবু বলেছিল অনেকবার, রাজি হয়নি। তাই বলে আজ এত বড় সুখবর শুনেও আসবে না? সত্তরের পরীক্ষা চলছে তো, কথা হয়েছে পরে আসবে। আচ্ছা, এখন বল কি খাবি? মামুনি তোকে বানিয়ে খাওয়াবো।
রূপকথাকে নিয়ে বাসায় আসা হয়েছে সন্ধ্যা নাগাদ। পারমিতা সোজা বাড়িতে এসেছে। রূপকথা কিছু বলার আগে রোজ হন্য নিয়ে রুমে ঢুকে বলল, আমাকে তো কখনো এমন করে বলো না মামনি। পারমিতা এমন এক আদুরে প্রাণবন্ত মমতাময়ী মানুষ যে কিনা জগতের সকলের মামনি। পারমিতা মুখ বাঁকিয়ে বলল, তুইও আমায় নাতি নাতির মুখ দেখা, তোকেও রান্না করে খাওয়াবো। রোজা কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল, এত বড় অপমান! আগামী বছরে সূর্য ওঠার আগে দেখবে আমি তোমার জন্য নাতি নাতনি এনে ফেলেছি। ওরে নির্লজ্জ মেয়ে, মামুনির সামনে কিছু বলতে এখন আর মুখে বাঁধে না, তাই না? বিয়ের নাম শুনলেই কেটে ভাসায়। সে আবার আমায় নাতি নাতির মুখ দেখাবে। ফাজলামো হচ্ছে আমার সাথে। রোজ গুরুগম্ভীর গলায় বলল। আমি সিরিয়াস মামনি, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। পারমিতা এবার মেয়ের কান মুচড়ে দিল। আয়, তোর সিরিয়াসনেস দেখাচ্ছি আমি, আগে বিয়ে কর। রোজ ব্যথায় কুকড়ে উঠে বলল, দেখে নিও, হুট করে বিয়ে করে তোমায় চমকে দেব। তাদের রসিকতার মাঝে ভেসে আসলো জলদগম্ভীর কণ্ঠ। এসব কেমন ধরনের কথা রোজ? বড়দের সাথে এভাবে কথা বলে? মায়ের কণ্ঠে রোজ হতচকিত সোজা হয়ে দাঁড়ালো। পারমিতা বেআইনকে দেখে হাসি মুখে বলল, আমি মজা করছিলাম ওর সাথে। মামুনির সাথে মজা করবে না তো কার সাথে করবে? নির্জনা বেগম কক্ষে ঢুকলেন। পেছন পেছনে জবা আর মাজেদা নানান রকমের খাবার নিয়ে ঢুকলো। নির্জনা বেগম বললেন, এসেছেন থেকে কিছু খাননি বেয়ান, একটু কিছু মুখে নিন। আমি কি মেহমান নাকি আপনি এত আপ্যায়ন করছেন? এসব আমার প্রয়োজন নেই। আমি আমার ছেলে মেয়েদের দেখতে এসেছে। দেখতে এলে কিছু খাওয়া যাবে না? এ কেমন কথা? চুপচাপ খাবার খান আর আপনার মেয়েকেও খাওয়ান। তাকে বলুন নিজের যত্ন নিতে। এখন আর সংসারের পেছনে ছোটাছুটি করতে হবে না ওকে। আমি সংসার সামলে নেব। সে যেন শুধু নিজের আর আমার নাতি নাতনিদের খেয়াল রাখে। তাও রাখবে। ওকে এসব বলে বোঝাতে হবে না। ও হচ্ছে পাকা বুড়ি, ও সব এক হাতে সামলে নিতে পারে। পারমিতা রূপকথার হাতে ফলের বাটি তুলে দিয়ে বলল। রোজ পারমিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও মামনি, আজ থেকে যাও প্লিজ। তোর বুড়ো বাবা অসুস্থতা কি ভুলে গেছিস? বাবাকে তোমার ছেলেরা দেখে রাখবে, নয়তো ভাইজানকে বলি এখানে নিয়ে আসতে, আমি দেখাশোনা করব। তবুও তুমি থাকো কিছুদিন। না না, সে কি হয় নাকি? কেন হয় না? তপবন ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো। পারমিতা বলল, তা তোর থেকে ভালো কে জানে? তপবন বলল, আব্বুকে নিয়ে আমি আসবো কি? তুমি কতদিন থাকো না মা? এত ঝামেলার কোনো প্রয়োজন নেই। আমি কদিন পর পর এসে ওকে দেখে যাব। তপবন এগিয়ে গেল বৃদ্ধার কাছে, হাত ধরে চাপা সরে বলল, তুমি তো জানো তুমি পাশে থাকলে আমার কোনো চিন্তা মনে হয় না। তুমি থাকলে ঘরটা একটু প্রাণবন্ত হয়ে ওঠে। প্লিজ মা। পারমিতা উষ্ণ নিঃশ্বাস ফেললেন। বাড়িটা আগের মতো আর খুশিতে ঝলমল করে না তেমন। মৌনতা, নায়েলের হাক ডাক নেই, চারিদিকে সব কেমন নিস্তব্ধতা। সে বলল, আচ্ছা থাকবো। একটু বেশি দিন থাকবে কেমন? আব্বুর খেয়াল আমরা রাখবো, আর তুমি আমাদের খেয়াল রাখবে। আর তোর ফাজিল শ্যালকরা? ও তপবন মৃদু হেসে বলল, আমার ছোট্ট শালক কাল সকালে ট্যুরে যাবে, আর বড় শালক বলেছে সে ঠিক সময়ে এখানে চলে আসবে। পারমিতা ঠোঁটে ঠোঁট চাপলো, রাগান্বিত স্বরে বলল, তোর ছোট শ্যালককে আমি ট্যুরে যেতে বারণ করেছি না তবু? তুই আবার ওকে প্রশ্রয় দিচ্ছিস? এখন জীবন উপভোগ করবে না তো কখন করবে মা? আর যেখানে যাচ্ছে আমার পরিচিত লোক আছে, তারা দেখে রাখবে, কিছু হবে না। আমি বাড়িতে টাকাও দিয়েছি, চলিতে বোধ কোনো সমস্যা হবে না। পারমিতা ফুসফুস করে বললেন, তুই ওদের বিগড়ে দিচ্ছিস তবু। তপবন স্মিত হেসে বৃদ্ধার হাতে ঠোঁট ছোঁয়ালো, বলল, তুমি আব্বু আমি ছাড়া আর কে আছে ওদের? আমরা আশ্রয় না দিলে কোথায় যাবে ওরা? বড় হয়েছে ওরা, আর কত? যতদিন ওদের ভাইজান বেঁচে আছে। তপবন মৃদু হেসে বলল, সারাদিন পর মাত্র বাসায় ঢুকেছে। সে বলল, তোমরা থাকো এখানে, আমি তার সঙ্গে ঘর থেকে গোসল করে নেই। এখানেই কর। তোমরা আড্ডা দাও। তপবন পোশাক আশাক নিয়ে ছেলের ঘরে চলে গেল। নির্জনা বেগম হাতের কুশিকাটা সরিয়ে রোজকে বলল, মৌনতাকে একটা ফোন দাও না। কি অবস্থা ওদের? আমার দাদুমণির সাথে সেই গতকাল কথা হলো। তাদের জানাও তাদের আরো দুটো ভাই বোন আসছে, খুব খুশি হবে। এপ্রিল মাসকে কানাডায় শীত ও বসন্তের লড়াইয়ের সময় বলা হয়। রৌদ্রোজ্জ্বল দিনের ঠিক পরের দিনই হয়তো ঝড়ো হাওয়া বা বৃষ্টির আনাগোনা দেখা যায়। অনেক জায়গায় এই সময় হালকা তুষারপাত বা বরফ গলা বৃষ্টি হয়, যা শীতের আমেজকে বাঁচিয়ে রাখে। মৌনতার পরনে শুধুমাত্র একটা সাদা নিট ক্রপ টপ,
আর ব্লু রঙা হাই ওয়েস্টেড প্যান্ট, মাথায় টুপিটা এখন মৌনতার সার্বক্ষণিক সঙ্গী। স্ক্রিনে ভেসে থাকা লাজুক মুখটি দেখে মৌনতা মৃদু হেসে বলল, পিচ্ছি মেয়েটা আবার দুটো পিচ্ছি আনছে, ভাবা যায়? আল্লাহ পৃথিবীর সকল সুখ তোমায় দিক বনু। সুস্থ সবলভাবে বাবুরা পৃথিবীতে আসুক। নিজের প্রচুর খেয়াল রাখতে হবে, কিন্তু একটু অনিয়ম করবে না খাওয়া দাওয়া নিয়ে। তুমি তো খাওয়া দাওয়া ঠিক করে করো না। রোজ রূপকথার থেকে ল্যাপটপ নিজের দিকে ফিরিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, কোনো চিন্তা নেই মৌনু, ভাবির পেছনে এখন আমি আঠার মতো লেগে থাকবো। দেখবে এই 2 মাসের মধ্যে ভাবি আর আমাদের পিচুরা হাড্ডা কাট্টা হয়ে গিয়েছে। রূপকথা ফিক করে হেসে উঠল। নাইল পিটপিট করে চেয়ে বলল, বলো মামার বেলিতে দুটো বেবি আছে, আমার দুটো ভাই বোন আসছে। মৌনতা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, তুমি বিগ সিস্টার হয়ে যাচ্ছ। ওয়াও, কি বিগ সিস্টার! পরপরই উৎসুক কণ্ঠে বলল, এই বলো মাম্মা, তোমার বেলি দেখাও। কোথায় বেবিলা? দেখাও দেখাও। রোজ খিলখিলিয়ে হেসে বলল, বেবিদের এখনো দেখা যাচ্ছে না নাইল, আর কিছুদিন পর দেখা যাবে। নাইলের উচ্ছ্বাস মিইয়ে গেল। মৌনতার দীর্ঘক্ষণ কথা হলো সকলের সাথে। কথোপকথনের এক পর্যায়ে মৌনতা জানতে পারল শিকদার পরিবারের সম্পত্তিতে আর কোম্পানিতে তারও একটা অংশ রয়েছে। সে অবাক হয়ে বলল, আম্মা, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই এখনও সুসম্পর্ক বজায় রেখেছি, কিন্তু আপনারা আমার নামে কেন সম্পত্তি লিখে দিবেন? ওই সম্পত্তির প্রতি আমার কোনো হক নেই। নির্জনা বেগম গম্ভীর মুখে বললেন, এটা তোমার জন্য নয়, নাইলের ভবিষ্যতের জন্য করা হয়েছে মৌন। তুমি আর তোমার বাবা দুজনেই অসুস্থ, আর ইমরোজের উপরে আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। আমাদের বয়স হয়েছে, নাইলের ভবিষ্যতের নিশ্চয়তা কি? আমার নাতনি যেন কখনো কোনো ধরনের সমস্যা না পড়ে, তাই এই অংশটা তোমার নামে করা হয়েছে। নাইলের নামে করলে ইমরোজ তার উপর আধিপত্য ফলাতে চাইতো। বোঝার চেষ্টা করো মৌনতা, অন্তত নিজের মেয়ের ভবিষ্যতের জন্য হলেও তোমায় এটা গ্রহণ করতে হবে। এই পর্যায়ে গিয়ে মৌনতা একটু স্থির হলো। আসলেই তো, সে মরে গেলে নাইলের কি হবে? চাচা যতই দেখে রাখুক না কেন, তাদের তো নিজের সংসার রয়েছে, আর তার বাবারও অত সামর্থ্য নেই। সে দুশ্চিন্তার ভয়ে আছড়ে পড়ে মৌনতার মাঝে। তার কিছু হয়ে গেলে যে নাইলের পুরো দুনিয়াটা শেষ হয়ে যাবে। যেখানে আর 5টা ছেলে মেয়ের মাথার উপর শক্ত আশ্রয় আছে, সেখানে তার মেয়েটার জীবন একটা অনিশ্চিত যাত্রার দিকে পা বাড়াচ্ছে। মেজো ভাইজান নাইলের কাস্টাডির জন্য মামলা করেছে মৌনবু। আচানক রোজের এহেন কথায় মৌনতা হকচকিয়ে গেল। ঢিলে হাতটা শক্ত করে আঁকড়ে ধরল নাইলকে। অস্ফুট স্বরে বলল, মানে? রোজ ম্লান দৃষ্টিতে চেয়ে বলল, মেজো ভাইজান নাইলের কাস্টাডির জন্য মামলা করেছে। গতকাল নোটিশ এসেছে আব্বুর কাছে, কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই। নাইল কানাডায় থাকায় কেসের গতিবিধি আগাবে না, আর কেস লড়ার জন্য যা করার প্রয়োজন তা আব্বু আর বড় ভাইজান করে নেবে। কর্ণকুহরে আন্দোলিত হলো রোজের তিক্ত কথাগুলো। মৌনতা বাকরুদ্ধ হয়ে যায়। একটা মানুষ না হয় তার স্ত্রীকে বুঝতে পারে না, কিন্তু নিজের সন্তান, একটা পুরুষ কি করে নিজের সন্তানের ভালোটুকু বুঝতে চায় না? নাইল নিজের মাকে ছেড়ে সৎ মায়ের কাছে থাকবে? ইমরোজের কি একটাবারের জন্য বুক কাঁপেনি একটা বাচ্চাকে তার মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়ার চিন্তা করতে? হিসেবে ইমরোজ কতটুকু ভালো তা তার থেকে কেই বা ভালো জানে। আর সৃজা? মৌনতা ভয়ে কুঁকড়ে গেল। তার যদি কোনোভাবে কিছু হয়ে যায়, ইমরোজ যেভাবেই হোক নাইলের কাস্টডি পেয়ে যাবে। নাইলের জীবন যে ধ্বংস হয়ে যাবে ওই দুজনার সান্নিধ্যে। সহসা মৌনতা শক্ত করে নাইলকে বুকে জড়িয়ে নিল। অশ্রুসিক্ত নয়নে বলল, তোমার ভাই আমায় শেষ করার কোনো উপায় বাদ রাখছে না রোজ। আমার অপরাধটা কী ছিল? আমি সারা জীবন তার সংসার করতে চেয়েছিলাম বলে কি সে আমায় এত কঠিন শাস্তি দিচ্ছে? নাইলের জীবন শেষ হয়ে যাবে তাদের মতো নিকৃষ্ট মানুষদের কাছে থাকলে। রূপকথা ব্যথিত নয়নে দেখলো একটা মায়ের আর্তনাদ, যে কিনা একটা অসুস্থ বৈবাহিক সম্পর্ক বয়ে চলেছে শুধুমাত্র সন্তানের জন্য। এমনকি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তার সন্তানের জন্য এই লড়ে যাচ্ছে। মায়েরা বোধহয় সন্তানদের কাছে এসে অসহায়ত্ব অনুভব করে। সে আলগোছে নিজের উদরে হাত রাখলো, অন্তঃস্থল আকুতি সুরে বলে উঠল, তোমরা সুস্থ সবল মায়ের বুকে চলে এসো প্লিজ। নির্জনা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, নাইলকে কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, এতটুকু নিশ্চিন্তে থাকো মৌনতা। তুমি শুধু নিজের শরীরের প্রতি যত্ন নাও। শাশুড়ির সাথে দীর্ঘ আলাপন শেষে মৌনতা ঘর থেকে বের হয়ে মেয়েকে নিয়ে
উদাসীন বদনে চলতে চলতে রান্নাঘরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাসুমা বেগম ওদের দেখতেই বলল। খিদে পেয়েছে? খাবি কিছু? পরপরই চিন্তিত কণ্ঠে বললেন, তোর খাবার তো তৈরি করা হলো না। এরোজ গতকাল থেকে বাড়িতে আসেনি। কোথায় গেল ছেলেটা? মৌনতা ভ্রুক্ষেপ করলো না, মায়ের কথায় বলল। আমার চিকিৎসার খরচ কে দেয় আম্মা? মাসিমা বেগমের ব্যস্ততা শিথিল হয়ে আসে। কেন? কি হয়েছে? এমনি জানতে চাইছি, বলো। মাসিমা বেগম সংকোচ ছাড়াই বললেন। তপবন্ত বলে সে দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সব এরোজ করছে। আর তাকে এত টাকা ফিরিয়ে দেবো কি করে? মেয়ের থমথমে মুখ পানে চেয়ে মাসিমা বেগম শান্ত স্বরে বললেন। সেটা তোর আব্বু বুঝে নেবে, কোনোভাবে ম্যানেজ করে নেবে। আব্বু নিজের ওষুধের খরচ জোগাড় করতে কষ্ট হয়ে যায় আম্মা। আমার গয়নাগুলো বিক্রি করে দাও না কেন? তোর গয়না বিক্রি করব কেন? এগুলো তোর ভবিষ্যতের সুরক্ষার জন্য প্রয়োজন হবে। মরে গেলে গয়না দিয়ে কি করবো আম্মা? খবরদার মৌন, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না। একটুও বাজে কথা বললে চড়িয়ে কান ফাটিয়ে দেব। বড় হয়ে গিয়েছিস বলে এখন শাসন করতে পারবো না, তা ভেবে একটুও ভুল করবি না। মায়ের কঠোর কণ্ঠে মনতা শ্রান্ত নয়নে চেয়ে বলল। ইমরোজ মামলা করেছে নাইলের কাস্টাডির জন্য। তার কাছে গেলে নাইলের জীবন শেষ হয়ে যাবে আম্মা। মৌনতার চোখে অশ্রু জমালো। মাসুমা বেগম হকচকায়, রাগে চোয়াল শক্ত হয়ে আসে, বলল। তোর আব্বু এখনো জীবিত আছে। নাইলকে কখনো ওই জালিমের কাছে যেতে দেব না। কোনো চিন্তা করবি না। চিন্তা করবি না বললেই কি হয়ে গেল? মায়ের চিন্তা এই যে ওই একটা মাত্র শব্দ, তার কিছু হয়ে গেলে নাইলের মাথার উপর শক্ত আর আশ্রয় থাকবে না। বুক ভরা যন্ত্রণার মানসিক দুশ্চিন্তায় মিয়ে গেল নারীটি। তার মধ্যে কলিং বেল বাজলে সে এগিয়ে গেল। দরজা খুলতে নিশান্তের হাস্যোজ্জ্বল মুখ দেখে বলল। তুমি, তোমার ভাই কই? ব্রত অসুস্থ ভাবি, গতকাল থেকে হাড় কাঁপানো জ্বরে বেঘরে ঘুমাচ্ছে। এই নাও তোমার খাবার। দেরি হয়ে গেল আসতে, আসলে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই। মৌনতা কপাল কুঁচকে তাকায় খাবারের দিকে। এগুলো কোত্থেকে এনেছো? মাম্মা রান্না করে পাঠিয়েছে, ব্রো রেসিপি বলে দিয়েছে আর মাম্মা রান্না করে দিয়েছে। ডাক্তারের আদেশে মৌনতাকে আলাদা খাবার দেওয়া হয়। অসুস্থতার মাঝেও তার খাবারের খেয়ালটুকু রাখা লাগবে, এত দায় কেন? গতকাল থেকেই অসুস্থ, তাকে তো একবারও জানায়নি। সেদিন সকালে হাঁটতে বের হওয়ার পর থেকে বাড়িতে আসেনি, তার সাথে কথা বলেনি। মৌনতা থমথমে মুখে বলল। তোমার ভাই এখন কোথায়? বাড়িতে। এখানে কেন আসছে না? তোমার সংক্রমণ হয়ে যাবে না? এই টাইমে বাড়িতে আসা বিপজ্জনক তোমার জন্য। আমি তোমার সাথে যাব তোমাদের বাসায়। নিশান্ত ব্যাগ খোলা রেখে বলল। তোমার সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার আমাদের বাসায় যাওয়াই যাবে না। আক্রমণ হবে না, আমি সেফটি মেনটেন করে যাব। বলেই মৌনতা দ্রুত খেয়ে নিল। নাইলকে প্রয়োজনীয় গরম কাপড় পরিয়ে নিজেও একটা কার্ডিগান পরে বেরিয়ে এলো নিশান্তের সাথে। কক্ষটিতে তখনও ঘুটঘুটে তমসার আধিপত্য। মাস্ক গ্লাভস পরিহিত মৌনতা ধীর কদমে ঢুকতে বিছানায় শায়িত অর্ধনগ্ন একটি পৃষ্ঠদেশ দৃষ্টিসীমায় আটকালো। দরজা খুলতেই সূর্যের তেজি ময়ূখ দুটি হুড়মুড়িয়ে ঢুকে তমসার আধিপত্যকে পরাস্ত করে দিল। শরীরে অসহনীয় তাপে কাতরাতে থাকা দেহটি হুঁশ ফিরল সেই আলোর তীব্রতায়। এরোজ কপাল কুঁচকে ফিরে তাকালো। অতি পরিচিত নারী অবয়ব দেখতেই চোখের পলক ঝাপটায়। কিয়ৎকাল বাদে ঠাউর করতে পেরে চাপাসো রেখে কিয়ে উঠল। আপনি এখানে কি করছেন? মৌনতা থমথমে মুখে বলল। আপনার সংক্রমণ হবে, রুম থেকে বের হন তাড়াতাড়ি। আমার কথা চিন্তা করে অসুস্থ অবস্থায় নিজের বাড়িতে না গিয়ে খুব মহৎ সেজেছেন আপনি, আর আপনি সফল। মৌনতা বাধা নিষেধ উপেক্ষা করে এগিয়ে যায় বিছানার কাছে। তৎক্ষণাৎ এরোদ মাথা জাগিয়ে দিয়ে তো কণ্ঠে বলে উঠল। এক পাও এগোবেন না। মৌন, রুম থেকে বের হন। গেট আউট। আমায় যেন এক কথা বারবার বলা না লাগে। মৌনতা পা থামায় ভারী কণ্ঠে বলল। আপনার উপকার নিতে নিতে আমার কাঁধ ভারী হয়ে গিয়েছে খুব, আর নিতে পারছি না। এখন কাঁধ হালকা করতে হবে। তো দয়া করতে চাইছেন? আমার দয়া চাই না মৌন, আমার ভালোবাসা চাই। যেদিন ওটা দিতে পারবেন সেদিন কোনো বাধা দিব না। এখন রুম থেকে বের হন। বের হব না, বাড়িতে চলুন। বাড়িতে গেলে কি হবে? এভাবে অসুস্থ অবস্থায় এখানে পড়ে থাকলে কি হবে? খালামণি সংসারের কাজ, 3 ছেলেমেয়ে সামলাতেই ব্যস্ত। বাড়িতে গেলে অন্তত আপনার দেখাশোনা করা যাবে। দেখাশোনা করবে কে? আবছা আধারে ধূসর চোখটি কেমন জলজল করছে। মৌনতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি করব, চলুন। সহসা এরোজ হেসে উঠল আলসে মাখা দুর্বল কণ্ঠে। বালিশে মুখ ডুবিয়ে দিয়ে জড়ানো কণ্ঠে বলল।
নিজের সেবা করুন আগে। আপনি সুস্থ হলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। তা না করে আপনি আমার সেবা করে নিজে সংক্রমিত হয়ে আমায় চিরতরে শেষ করার পরিকল্পনা করছেন। আপনি মেয়ে বড় বোকা নাকি নিষ্ঠুর বুঝি না। আপনি যাবেন না? না, খেয়েছেন কিছু? কিছু খেতে ইচ্ছে করছে না। তাই বলে না খেয়ে থাকবেন? খেতে ইচ্ছে করলে খেয়ে নিব। আপনি এখন বের হন এখান থেকে। বলে এরোজ হাঁক ছেড়ে নিশান্তকে ডাকলো। নিশান্ত আসতে এই গনগনে স্বরে বলল, তোকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিব। ওনাকে এখানে এনেছিস কোন সাহসে? দিয়ায়। আমি আনিনি ভাই, ভাবি জোর করে এখানে এসেছে। এই মুহূর্তে দিয়ে আসবি। মৌনতা এক পলক শ্রান্ত দৃষ্টি ফেলে বেরিয়ে আসে। এরোজ পুনরায় ধপ করে শুয়ে পড়ল। মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, চোখ খুলে রাখায় দায়। তার ঠিক 20 মিনিট বাদে নিভা সতর্ক দৃষ্টি ফেলে ঢুকলো। ভাই আসি। এরোজ নিভু নিভু চোখে চেয়ে বলল, আয়। নিভা চঞ্চল কদমে ঢুকে প্রসন্ন কণ্ঠে বলল, ভাই দেখো, ভাবি তোমার জন্য রান্না করেছে। গরুর মগজ আর পরোটা বানিয়েছে তোমার জন্য। তুমি পছন্দ করো বলে, খেয়ে নাও। নিভা খাবার রেখেই বেরিয়ে যায়। এরোজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল বেডসাইড টেবিলে রাখা খাবারটার দিকে। জীবন তাকে বারংবার সুখের ছোঁয়া দিয়ে সুখ ছিনিয়ে নিতে পটু হওয়ায় এই সুখটুকু আজ আর তাকে আনন্দিত করতে পারল না, বরং ভয় জেঁকে বসলো। সৃষ্টিকর্তা তো তখনই তাকে এই সুখ দেবে যখন তার থেকে কিছু কেড়ে নেয়। সে এক দৃষ্টিতে খাবারটা দেখতে দেখতে ফিসফিসিয়ে বলে উঠল, আমি প্রতিনিয়ত যতটা বাজেভাবে আপনার মায়ে পড়ি, জীবন প্রতিনিয়ত ঠিক ততটাই বাজেভাবে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মত্ত হয়। এরোজ ঘুম ঘুম চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে থাকা ফ্যামিলি ফটো দেখে ঘুম উবে গেল। সে চকিতে চোখ মেলে তাকালো ছবিটির দিকে। একটা বিয়ের ছবি, যেখানে বড় কনে পক্ষের দুই পরিবার হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। কনে পক্ষের জায়গায় সুপ্তি, সৃজা, ইমরোজ আর তার শাশুড়িকে দেখে এরোজের দৃষ্টি সরু হয়ে আসে। ভিডিও কলে থাকা সানা ভ্রুকুটি করে বলল, কি হলো, ছবি দেখেও অমন সিরিয়াস হয়ে গেল কেন তোর মুখ? এরোজ উৎকণ্ঠা নিয়ে বলল, ওই মেয়েটা তোর ছোট ভাইয়ের বউ। কেন? ভাই মরেছে বলে এরোজ আবার বালিশে মাথা রাখলো। সানাফের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। এই কথা কেন বললি? ওরা অনেক বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে। তুই আগে এটা বল, বড় ভাইয়ের আগে তোর ভাই বিয়ে করলো কেন? সানাফ খানিক ইতস্তত বোধ করলো, তবুও বন্ধুর কাছে কিছু লুকাতে পারল না। সেও কানাডা টরেন্টোতে থাকে। সৌভাগ্যবশত এরোজ আর সে একই ফ্লাইটে কানাডায় এসেছিল, আর সেখান থেকে পরিচয় এবং বন্ধুত্ব শুরু হয়ে আজ তা গভীর বন্ধুত্বে রূপ নিয়েছে। খুব ভালো সম্পর্ক তাদের। ভাইয়ের বিয়ের জন্য 4 মাসের ছুটি নিয়ে দীর্ঘ 2 বছর পর দেশে গিয়েছে। সে বলল, একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ওরা দুজন সম্পর্কে ছিল, সম্পর্কে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। পরে মেয়েটা ওকে চাপ দেয় বিয়ের জন্য। আর তুই তো জানিস শানি এই মাসে জার্মানে চলে যাবে, তাই তাড়াহুড়ো করেই বিয়েটা দেওয়া। বউ নিয়ে চলে যাবে, ওরা ভালো থাকলেই হবে। আমি তো এখনো বিয়ের চিন্তা করিনি, আমি এভাবে ভালো আছি। এরোজ গা দুলিয়ে হেসে উঠল তার কথায়, যেন এমনই কোনো জবাবের আশায় ছিল। সে হাসতে হাসতে বলল, তোর ভাই আর আমার ভাই তুই বলদি মরেছে। দেখ, হিয়ালি করিস না, খুলে বল কি সমস্যা এ মেয়ের মধ্যে। এরোজ বলল, তোর ভাইয়ের বউয়ের বড় বোনের স্বামীকে চিনিস? হ্যাঁ চিনি তো, ইমরোজ শিকদার খুব ভালো একজন মানুষ। সে বংশীয় পরিবারের ছেলে। ওটা আরেক মাদারবোর্ড, আমার মেজো ভাই। সানা ফকচকালো। তোর মেজো ভাই মানে? ও তো শিকদার, তার মানে তোরা এক পরিবারের। এটা আমার মাথায় আসলো কেন? থমথমে মুখে বলল, এই মেয়ের পুরো ফ্যামিলি প্রস্টিটিউট। বাবা মারা যাওয়ার পর মা আর 2 বোন মিলে এইগুলো করেই লাক্সারি লাইফ লিড করে আসছে। ওরা ঢাকাতে ছিল, বছর 3 হয়েছে খুলনায় এসেছে। ওদের কাজই বড়লোক কাউকে ফাঁসিয়ে টাকা হাতানো, এরপর ছেড়ে দেওয়া। এতে যদি মানুষটা বিবাহিত হয় কিংবা এক বাচ্চার বাবাও হয়, তাতে ওদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বহু সংসার ভেঙেছে এইভাবে করেই। লাস্ট আমার মেজো ভাইয়ের 6 বছরের সংসার ভেঙেছে। ওর 4 বছরের একটা মেয়ে রয়েছে। সানা হতভম্ব হয়ে গেল। কথা বলার জো হারিয়ে ফেললো এহেন কথায়। তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এমন কিছু তাদের জন্য ভীষণ অপ্রীতিকর। সেখানে এমন একটা মেয়ে তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছে, যদিও এতে তার ভাইয়ের শতভাগ দোষ রয়েছে। সে উৎকণ্ঠা নিয়ে বলল, এসব তুই কি বলছিস?
ওরা এ ধরনের মেয়ে? তোরা খোঁজ নিসনি? খোঁজ নেওয়ার সিচুয়েশন ছিল সত্যি, প্রেগনেন্ট। আমরা খোঁজ নেওয়ার সিচুয়েশন ছিলাম না। সানাফ কাচুমাচু করে বলল। এরোজ তাচ্ছিল্য হেসে বলল, লজ্জা পাস না, আমি শতভাগ নিশ্চিত এতে তোর ভাইয়ের থেকে শক্তিরই বেশি দোষ। ওরা এই ছেলেদের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে পরে সেটার সুযোগ নেয়। ওর বোনও একই কাজ করেছে। এখন কি হবে? যা হওয়ার হয়ে গিয়েছে। তোর ভাইকে বলবি ওই মেয়েকে কোনোভাবে যেন ওর পরিবারের সাথে যোগাযোগ করতে না দেয়। ওর পরিবারের সংস্পর্শে থাকলে তোর ভাইয়ের সংসারও ভাঙবে। আর বলবি করা নিষেধাজ্ঞার মধ্যে রাখতে। বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়েও যেতে পারে। সানাফ মাথা হেট করে চিন্তিত চিত্তে বসে রইল। এরোজ তাকালো ছেলেটির নত মস্তক পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, একটা কাজ করতে পারবি? সানাফ মাথা তুলে তাকায়। কি? তুই কানাডায় আসবি কবে? আরে 3 মাস দেরি হবে। আব্বু অসুস্থ, শানি থাকবে না, আমি একা হিমশিম খাবে। গ্রেট, তবে আমায় একটা সাহায্য কর। কি? ওরা যেন আর কারো পরিবার ভাঙতে না পারে তার ব্যবস্থা করতে হবে। সানাফ ভ্রুকুটি করে বলল, কি করতে চাস তুই? এরোজ ভাবুক হলো, চোখে মুখে ফুটে উঠল গভীর চিন্তার চাপা আক্রোশ। আক্ষরিক অর্থে সম্পদ বা লক্ষ্মী এক জায়গায় স্থির থাকে না। অর্থ সঞ্চয় করা কঠিন এবং তা হাত থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতাও প্রবল। গোনা টাকা দ্রুত ফুরিয়ে যায়। ইমরোজ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। বর্তমানে ইমরোজের কোনো আয়ের উৎস নেই, কিন্তু ব্যয়ের উৎসের অভাব নেই। স্বভাবসুলভ আভিজাত্যের মাঝে বড় হওয়ার স্বপ্ন, বড় চাহিদা, বড় খরচের হাত, বিলাসবহুল বাড়ি গাড়ি, স্ত্রীর বিলাসী জীবনের স্বপ্ন পূরণ, স্ত্রীর বোনের বিলাসবহুল বিয়ের খরচ করে ইমরোজ তখন অর্থের সংকটে অনুভব করতে শুরু করলো। জমা টাকা প্রায় সব শেষ। তার উপর নতুন ব্যবসায় বিনিয়োগ করা বড় অঙ্কের পুঁজিটা লসে গিয়েছে। বড় রকমের একটা ধাক্কা খেলো সে। শিকদার কোম্পানি, তকদির শিকদার আর তপবনের হাড় ভাঙা খাটুনির ফসল। ইমরোজ যখন যোগ দেয় ততদিনে সেটি সাফল্যের শিখরে। একটা সফল প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে কতটা ত্যাগ, আপস অ্যান্ড ডাউন থাকে তার বিন্দুমাত্র ধারণা নেই ইমরোজের। বাইরে তখন সূর্য যেন আগুনের গোলা হয়ে ঝরছে। অসহ্য হয়ে দাবদাহে রান্নাঘরে ঢুকে নিজের গায়ের চামড়া ঝলসানোর কোনো শখ বা প্রয়োজন সৃজার নেই। এমনিতেই ইদানিং স্কিনে ইরিটেশন বাড়ছে। ললাটে বিরক্তির ভাঁজ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সৃজা। দেখলো ইমরোজ বের হওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামছে। সে বলল, বাইরে বেরোচ্ছ? আমার 5,000 টাকা দিয়ে যাও। ইমরোজ ভ্রু কুচকে তাকালো। ইদানিং 100 টাকাও অনেক টাকা মনে হয়। সে বলল, 5,000 টাকা? এখন কি করবে ওটা দিয়ে? খাবার অর্ডার করব। খাবার অর্ডার করার জন্য 5,000 টাকা লাগবে তোমার? 5,000 টাকার বাজার করলে 5 দিন খাওয়া যাবে। সহসা সৃজার ভেতরটা রাগে টকবক করে ফুটতে লাগলো। দাঁতে দাঁত চেপে সে বলল, তুমি কি ইদানিং আমার একটু বেশি হিসাব দেখাচ্ছ না ইমরোজ? 5,000 টাকা আমি একদিনের জন্য চাইনি, আজ আর কালকের জন্য চেয়েছি। এখনকার দিনে 3 বেলা বাইরের খাবার অর্ডার করতে গেলে 5,000 টাকা নিমেষেই শেষ হয়ে যায়। ইমরোজ গম্ভীর গলায় পাল্টা জবাব দিল, 20 লক্ষ টাকা খরচ করে কদিন আগে তোমার বোনের বিয়ে দিয়েছি, নতুন বিজনেস দাঁড় করাচ্ছি, কিন্তু শুরুতেই 25 লক্ষ টাকা লস। এরপরও বলছো আমি বেশি হিসাব করছি? এখন খোটা দিচ্ছ? বিয়ের আগে সুপ্তিকেই তুমি তো বলেছিলে ওর বিয়ের সব খরচ তুমি বহন করবে। ওর ভাই নেই, তাই তুমি ওর একমাত্র ভাই হয়ে ওকে রানীর মতো শ্বশুরবাড়ি পাঠাবে। আমি আমার কথা রেখেছি। তাহলে এখন আমাকে কথা শোনাচ্ছ কেন? তোমার ব্যবসায় লসের মাসুল কি আমাকে দিতে হবে? আমি তোমাকে দোষারোপ করছি না, কিন্তু স্বামীর দুর্দিন চলছে, তুমি সেই হিসাব করে একটু চলবে না? হিসেব করে আমি কোনোদিন চলিনি ইমরোজ। বয়স হয়েছে পর থেকে লাক্সারি জীবন কাটিয়ে এসেছি। তুমিও বিয়ের আগে আমার সেই স্বপ্ন দেখিয়েছ। এখন বিয়ে করে তোমার ঘরে বসে আমি না খেয়ে থেকে হিসেব করব? বাসায় খাবারের অভাব নেই সৃজা, তুমি যা ইচ্ছে বানিয়ে খেতে পারো, বাইরে থেকে অর্ডার করতে হবে কেন? আগামী 2 দিন কাজের বুয়া আসবে না। এই গরমে আমি যদি রান্না করি আমার স্কিনের অবস্থা কি হবে ভেবে দেখেছো? ইমরোজ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে বলল, গ্যাস ওভেন সব আছে, তাতে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে? আর আমি যে এত টাকা লস খেয়ে বসে আছি, তাতে তোমার কিছু যায় আসছে না? সৃজা রাগান্বিত স্বরে বলল, প্রথমত আমি রান্না বান্না ঘরের কাজ কখনো করিনি, কিন্তু তোমার কারণে তাও করছি ইমরোজ। এখন আবার তুমি টাকা পয়সা নিয়ে আমার সাথে কড়াই গন্ডায় হিসাব করছো। আমি এসব কার জন্য করছি সৃজা? তোমার জন্যই তো। আমার জন্য? হাসালে ইমরোজ।
গাড়ি কিনে দিয়েছো তা তোমার ভাই ভেঙে চুরে চুরমার করে দিল। বাড়ি কিনেছো তাও নিজের নামে, তোমার যত সম্পত্তি তাও তোমার নামেই। এখানে আমি কোথায় বলো তো? ইমরোজ বিষণ্ণ স্বরে বলল, যেখানে আমি গোটা মানুষই তোমার, সেখানে আমার প্রপার্টি মানেই তো তোমার সিরজা। এখানে আমার নামে তোমার নামে আসছে কোত্থেকে? এতদিন যেমন প্রচণ্ড দুঃসাহস সময়ে তুমি আমার পাশে ছিলে, তেমনি সারা জীবন আমি তোমার পাশে চাই। এখন আমায় একটু সমস্যা চলছে, তা তুমি বুঝবে না? সৃজা জবাব দিল না, ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। ইমরোজ ব্লেজার পরতে পরতে কদম বাড়ায়, যেতে যেতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।